আমাকে ছাড়ুন। আরো আর বলতে পারলো না, তার আগে আরেক দফা ভাসিয়ে ফেললো তারজিয়ানের বুক। তারজিয়ান মোটো বিচলিত হলো না, উল্টো অন্যদের দূরে সরতে বলল। মেহরিমাকে এতটা যত্নে আগলে রাখতেই চৌধুরী বাড়ির সকলে একেবারে বিস্মৃত চোখে তারজিয়ানের দিকে চেয়ে থাকে। সূচিবায়ু রোগে আক্রান্ত তারজিয়ানের এতটা নির্বিকার স্বভাব দেখে তারা রীতিমতো হকচকিত। সবাইকে এভাবে তাকাতে দেখে তারজিয়ান বিরক্ত ভরা কণ্ঠে বলল, কি আশ্চর্য, তোমরা কি আমাকে অপটিক্যাল ফাইবার ভাবছো নাকি? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এত দ্রুত মানব ডেটা সিগন্যাল শো করে না। সুতরাং আমাকে সন্দেহের দৃষ্টিতে না দেখে এই ফার্মের ছানার দিকে নজর দাও। তুরাব সবে পানি মুখে নিয়েছিল। তারজিয়ানের কথার অর্থ ধরতে পেরে তৎক্ষণাৎ বিষম লেগে সমস্ত পানি ছিটকে গিয়ে পড়ল তারজিয়ানের উপর। উপস্থিত সকলে মুখ চেপে হেসে ফেলল। তারজিয়ান চোখ মুখ খিচিয়ে বলল, তুরাবের বাচ্চা, তোর পকেট মারি কাট কাট কাট। এবার সকলে শব্দ করে হেসে ফেলল। তারজিয়ান উপারান্তর না পেয়ে মেহরিমাকে নিয়ে ঘরের দিকে রওনা দিল। তার কিছুক্ষণ পর আরশিয়ার সকলের থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। গাড়ির কাছে আসতেই আকস্মিক তার ব্যক্তিগত ফোনটা শব্দ করে উঠল। ভ্রু কুঁচকে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করতেই দেখল বহুল কাঙ্ক্ষিত ব্যক্তির নাম্বার থেকে শুভেচ্ছা বার্তা এসেছে এবং তাতে লেখা, উইশিং ইউ এ গ্রেট ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক ডিয়ার, লেট মি নাও ইফ ইউ নিড এনিথিং, মিস্টার SIC। আশির ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। তামাটে বর্ণের মুখবিরে হাসিটা চমৎকার দেখালো। ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট টেনে নিয়ে সেটা নক করতে করতে বলল, Let's start the war. বিরক্ত মুখে বিছানার উপরে বসে আছে তারজিয়া। এক মনে ভেবে যাচ্ছে শত শত চিন্তা। মেহেরিমা প্রিমেচিউর বেবি, সারা বছর তার নানান ধরনের অসুখ বিসুখ লেগেই থাকে। মেয়েটার ইমিউনিটি সিস্টেম বেশ উইক। রিসেন্টলি আবার হরমোনেরও সমস্যা দেখা দিয়েছে। ঈদের দিন থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে বেচারি। মেহেরিমার পাশে খাওয়াতে হলে তারজিয়ানকে বেশ রয়েস হয়ে আগাতে হবে। তার ভাবনার মাঝে মেহেরিমার দুর্বল পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার শুভ্র শরীরে সাদা রঙের একটা বাথ রোড জড়ানো, মাথায় টাওয়ালে পেঁচানো থাকলেও 2-4টা চুল বেরিয়ে আছে। ফ্যাকাশে মুখটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। চোখ ফিরিয়ে নিজের দিকে তাকাতেই তার চোখ আটকে গেল মেহেরিমার উন্মুক্ত ফর্সা পলক পা জড়ায়। প্রিয় নারীর এহেন পলকীয় রূপ দেখে শুকনো ঢোক গিলল। অন্য পাশে তাকালো তারজিয়ান। নিজেকে সামলানোর অভিপ্রায়ে শক্ত হাতের মুঠোয় খামচে ধরল বিছানার শুভ্র চাদর। তারজিয়ানকে চোখ বন্ধ করে বসে থাকতে দেখে মেহরিমা এগিয়ে এসে ক্ষীণ গলায় বলল, চোখ বন্ধ করে রেখেছেন কেন? মাথা ব্যথা করছে? চুল থেকে পানি পড়ছে, সেই খেয়াল আছে? এমন রোবটের মতো বসে আছেন কেন আপনি? তারজিয়ান উত্তর দিল না। মেহরিমার উপায়ন্তর না পেয়ে নিজের মাথায় টাওয়ালটা খুলে তারজিয়ানের মাথা মুছে দিতে শুরু করলো। আকস্মিক এমনটা হওয়ায় তারজিয়ান চোখ মেলে তাকালো। সামনে সাক্ষাৎ কোনো শুভ্র পরীকে দাঁড়িয়ে থাকতে দেখে তার ধৈর্যের বাঁধ ভাঙল। মেহরিমার কোমর পেঁচিয়ে ধরে তাকে সোজা বিছানায় ছুঁড়ে ফেলল। বেচারি ব্যথাতুর শব্দ করার সুযোগটাও পেল না। ধৈর্যহীন বিধ্বস্ী এক ঝড় আশ্রে পড়ল তার নরম ওষ্ঠে। শ্বাস নেওয়ার বিন্দুমাত্র অবকাশ পেল না মেয়েটা। নিজের উপর থেকে ভারী কি শরীরটা সরানোর চেষ্টা করলে শক্তপোক্ত পেশিবহুল হাতের বাঁধনে আটকে পড়ল কোমল হাত জোড়া। কয়েককাল পর থামল সেই অনাকাঙ্ক্ষিত প্রলয়। দুর্বল মেয়েটা একেবারে সিটিয়ে গিয়েছে বিছানার সাথে। বুকে হাত রেখে লম্বা লম্বা শ্বাস নিয়ে অক্সিজেনের কমতি পূরণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, অথচ অপর পক্ষ তখনও বেসামাল। হাঁপানো সুরে অভিযোগ তুলে তারজিয়ান বলল, একটু কাছে টানলে এই হাওয়াই মিঠাইয়ের মতো বুকের সাথে মিশে যাস কেন? আমার বুঝি লোভ লাগে না? কত শত লোভ দেখিয়ে আমায় বেসামাল করিস, তার ইয়ত্তা নেই। অথচ আমি একটু ছুঁয়ে দিলে অমনি লাজুকলতার মতো নুয়ে পড়িস। আর কত ধৈর্যের পরীক্ষা নিবি? মেহেরিমা তারজিয়ানের ভারী কি শরীরটা নিজের উপর থেকে সরানোর বৃথা চেষ্টা করে বলল, আমি অসুস্থ তাজ ভাই।
মেহেরিমার বলা কথাটা তারজিয়ানের কান অবধি পৌঁছাতেই সে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো মেহেরিমার দিকে। এতক্ষণ অর্ধেক ভার দিয়ে রাখলেও এবার পুরো শরীরের ভর ছেড়ে দিল মেহেরিমার উপর। বেচারি আকস্মিক ব্যথাতুর শব্দ করে উঠল। তারজিয়ান শক্ত হাতে মেহেরিমার গাল চেপে ধরে বলল, নিজের ভবিষ্যৎ বাচ্চার ডিএনএর বাহককে ভাইয়া রাখতে লজ্জা করে না? মেহেরিমা অস্পষ্ট সুরে বলল, বহু বছরের অভ্যাস, ভুল হয়ে গেছে, আর হবে না, এবারের মতো ছেড়ে দিন। তারজিয়ান হিসিয়ে বলল, ধরতে বাধ্য করে আবার ছাড়তে বলিস কেন? মগের মূল্য পেয়েছিস? আজ তোর নিস্তার নেই বৌজান। তারজিয়ান কণ্ঠে স্পষ্ট রাগ, কিন্তু চোখে অন্যরকম অনুভূতির ঝলক। তারজিয়ানের অধৈর্য ভাবটা সম্পূর্ণ বুঝতে পারছে মেহেরিমা। পরিস্থিতি সামাল দিতে অসহায় কণ্ঠে মেহেরিমা বলল, আমি ভীষণ অসুস্থ। চোখ বুজে লম্বা শ্বাস টানলো তারজিয়ান। মেহেরিমার কাছ থেকে সরে এসে দু হাতে শক্ত করে চুল খামচে ধরল। মেহেরিমার কেন যেন ভালো লাগলো না বিষয়টা। নিজের অপারগতা ভীষণ মনক্ষুণ্ণ হলো। সে যে নিরুপায়, সম্ভব হলে কখনো এমনটা করতো না। এই সামান্য ধস্তাধস্তিতে তার জান বেরিয়ে আসার মতো যন্ত্রণা হচ্ছে। ব্যথার রেশ সামলাতে না পেরে কোনো মতে পাশ ফিরে তল পেটে হাত রেখে নিঃশব্দে কেঁদে উঠল মেয়েটা। মেহেরিমার কোনো নড়চড় না দেখে কিছুক্ষণ পর পেছনে ফিরে তাকালো তারজিয়ান। হুট করে তার চোখ আটকালো রক্তাভ তরল রঞ্জিত চাদরের দিকে। নিজেকে শক্তপোক্ত কয়েকটা গালি দিয়ে পেছন থেকে মেহেরিমাকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, তোর সান্নিধ্যে আসলে আমি বীভৎসভাবে নিজের সংযম হারিয়ে ফেলি। আকস্মিক ভেতরকার অধৈর্য সত্তাটা বড় কড়া না রে মস্তিষ্কে। আমি এলোমেলো হয়ে যাই। তোকে আরো নিবিড়ভাবে পাওয়ার ইচ্ছেটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সর্বাঙ্গে। পারতপক্ষে সেটা সম্ভব না হওয়ায় ভেতরকার অতৃপ্ত দহন তোকে অপরিসীম যন্ত্রণায় দগ্ধ করে। কিছুক্ষণ থেমে আবারও অসহায় কণ্ঠে তারজিয়ান বলে, এবারের মতো মাফ করে দে বৌজান। পরিবারের থেকে এতটা অধৈর্য হব না, তোকে এত বেশি হার্ট করবো না। আমি এক্সট্রিমলি সরি বউ। অত্যাধিক ব্যথায় শরীরটা অবশ লাগলেও তারজিয়ানের কথায় মনের কোণে আনন্দের ঢল নামল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে নির্লভ হাসি। এই সাইকোপ্যাথের থেকে এতটা ভালোবাসা মেহেরিমার পাওয়ার কথা ছিল বুঝি। মেহেরিমার মনে হচ্ছে সে অতি সুখে পাগল হয়ে যাচ্ছে। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সামনে দাঁড়িয়ে আছে প্রিমা। ফারজানার সিএনজির ভাড়া মেটাতে ব্যস্ত। প্রিমা বুক ভরে শ্বাস নিয়ে ভাবাবেগ শূন্য দৃষ্টিতে তাকালো বিশাল আভিজাত্যপূর্ণ নেমপ্লেটটার দিকে। নিয়তির কথা জানা নেই, তবে চেষ্টা করতে দোষ কথায়। প্রথম দিকে খানিকটা অস্থির লাগলেও সময়ের তোপে সেই ক্ষীণ হয়ে আসলো। প্রিমা এবং ফারজানা একত্রে প্রবেশ করলো অফিসের ভেতরে প্রবেশ করতেই ফারজানা সিঁড়ির দিকে পা বাড়িয়ে বলল, লিফটের 6 নাম্বার বাটন প্রেস করবে, এরপর সোজা 703 নাম্বার রুমে যাবে। ওখানেই সমস্ত ইন্টারভিউ নেওয়া হয়। কোয়েশ্চেন গতানুগতিক ধারারই হবে না, একটু বুদ্ধি খাটিয়ে উত্তর দিস। তারপর ভুল হলে তর্কে চড়াস না, কেমন? অল দ্য বেস্ট মাই লাড্ডু। প্রিমা চোখ মুখ কুঁচকে তাকালো। ফারজানা কথাগুলো বলেই হাওয়া। বেচারি ক্লাস্ট্রোফোবিয়া আছে, তাই সে লিফটে যাতায়াতে এড়িয়ে চলে। ফারজানার যাওয়ার দিকে তাকে বিড়বিড় করল, ন্যাকা আল্লাহ। অফিসে যাওয়া শুরু হবে আরো ঘন্টাখানেক পর। সকল এমপ্লয়ের এখনো উপস্থিত হয়নি। নিচের রিসিপশনের ডেস্কে এবং কিউবিরগুলো ফাঁকা হয়ে আছে। মাঝে মধ্যে কিছু স্টাফদের দেখা যাচ্ছে যারা আপাতত ফ্লোর ক্লিন করতে ব্যস্ত। প্রিমা নজর ঘুরিয়ে সব কিছু দেখলো, অতঃপর লিফটের বাটনে প্রেস করলো। লিফট 7 তলায় আসতে কিছুক্ষণ সময় লাগবে কিছুটা। প্রিমা বিরক্ত মুখে অপেক্ষা করতে লাগলো লিফটের জন্য। অপেক্ষারত প্রিমা ঘাড় ঘুরিয়ে বেশ ভালো মতো আশেপাশে আভিজাত্যপূর্ণ পরিবেশ অবলোকন করছিল। আকস্মিক খেয়াল করলো অফিসের ভারিক্য কাচের দরজা ঠেলে একজন লম্বাটে সুদর্শন পুরুষ প্রবেশ করছে। পরনে তার ফর্মাল স্যুট, স্লিপ দুটো কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা, এক হাতের ভাঁজে কালো ব্লেজার অবস্থান করছে। হাতটা ভাঁজ করে রাখা বলিষ্ঠ হাতের ম্যাংপেশিগুলো শার্ট ভেদ করে বেরিয়ে আসতে চাইছে যেন। তামাটে বর্ণের দীর্ঘ দেহি এই পুরুষকে দেখলে যে কেউ
নায়ক আখ্যা দিতে বাধ্য, তবে প্রিমার ওসবে আগ্রহ নেই। স্বাভাবিক চোখে একবার তাকিয়ে সহসা দৃষ্টি ফিরিয়ে লিফটের দিকে তাকালো সে। লম্বায় 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার সবুষ্টের দেহবায়ের মালিক আরশিয়ান ইসরাফ চৌধুরী, হাজারো নারীর স্বপ্নের পুরুষ। নেম ফেম, এক্টোভিক লুক, ঠান্ডা মেজাজ ইত্যাদি বৈশিষ্ট্যর জন্য সোশ্যাল মিডিয়ায় সে মিস্টার পারফেক্ট বলে খ্যাত। সত্যিকার অর্থে বাস্তবতা যে ভিন্ন। দেশের প্রথম সারির ফেমাস কোম্পানিগুলোর মধ্যে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অন্যতম। এই বিশাল কোম্পানির দায়িত্বের থাকা মানুষ কখনোই স্বচ্ছ কিংবা নির্মল চিন্তাধারার মানুষ হতে পারে না। আরশিয়ানও তার বিপরীত নয়। দীপ্ত পায়ে এগিয়ে সে লিফটের পাশে দাঁড়ালো আরশিয়ান। অফিসের ইন্টারসে প্রবেশে পথের প্রিমার নির্বিকার দৃষ্টি লক্ষ্য করেছে সে। পরক্ষণে মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাপারটাও তার দৃষ্টির আড়াল হয়নি। কৌতূহলবশত প্রিমার মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করতেই তার ভ্রুজোড়া কুঁচকে গেল। মেয়েটা বেশ লম্বা, আনুমানিক 5 ফিট 5 ইঞ্চি তো হবেই। লিফট গ্রাউন্ড ফ্লোরে এসে থামতেই ভাবনার জাল ছিঁড়ে বেরিয়ে আসলো আরশিয়ান। দুজনে লিফটে উঠে বাটন প্রেস করতে গেলে আকস্মিক একে অপরের আঙ্গুলের সাথে মৃদু ধাক্কা লাগলো। দুজনে সিটকে সরিয়ে নিল হাত। কিছুক্ষণ পরে আরশিয়ান গম্ভীর স্বরে বলল, দুঃখিত। প্রিমা প্রতিউত্তর না দিয়ে অপর কর্নায় গিয়ে দাঁড়ালো। আরশিয়ান ভ্রু কুঁচকে একবার প্রিমার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে লিফটের মিনি স্ক্রিনের দিকে তাকালো। প্রিমার দৃষ্টি নিবদ্ধ আরশিয়ানের পায়ের দিকে। হাতের মুঠো ছোট্ট একটা পিন শক্ত করে চেপে ধরে রেখেছে সে। পুনরায় আরশিয়ান তাকে ছোঁয়ার চেষ্টা করলে ডিরেক্ট চোখ বরাবর চালিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। সেরকম কিছুই হলো না। উল্টো লিফট থামার সাথে সাথে আরশিয়ান বেরিয়ে সে পুনরায় নম্র কণ্ঠে বলল, আমি খুবই দুঃখিত অনাকাঙ্ক্ষিত ঘটনাটার জন্য। আকস্মিকভাবে ঘটনাটা ঘটে যাওয়ায় আমি বেশ বিব্রত। আশা রাখছি আপনি আমি ভুল বুঝবেন না। কথাগুলো বলে আর কোনো দিকে তাকালো না আরশিয়ান। সোজা হেঁটে তার জন্য বরাদ্দকৃত কেবিনে প্রবেশ করলো। এদিকে প্রিমা থম মেরে দাঁড়িয়ে থেকে আরশিয়ানের প্রস্থানের পানে তাকালো। সিও নেম প্লেট সংযুক্ত দরজাটা ঠেলে তাকে ভেতরে প্রবেশ করতে দেখে প্রিমা আনমনে বলে উঠল, সাচ আ জেন্টলম্যান, বাট চাকরিটা খুব সম্ভব ফুরুত। ইন্টারভিউ রুমে বসে আছে প্রিমা। নার্ভাসলেসের সিটে ফোটাও তার মাঝে নেই। বেশ অনড় দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে বসা 3 জন বিচারকের দিকে। একজন কোম্পানির ম্যানেজার, 2 জন সিনিয়র এমপ্লয়ি তার ইন্টারভিউ নিচ্ছে। রুমে ঢুকে ইনস্ট্রাকশন দেওয়ার শুরুতেই তাকে বিভ্রান্ত করার জন্য নির্ভুলভাবে পুরো ইন্টারভিউটা ইংরেজিতে শেষ করার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। প্রিমা মনে মনে হাসে। পরক্ষণে কথা শুরু করতেই বিচারকরা যেন হুমড়ি খান। প্রিমার ইংরেজি অ্যাকসেন্ট বেশ নিখুঁত, আমেরিকার অ্যাকসেন্টের সাথে একদম মিলে যায়। তার গুছানো কথাবার্তা বেশ পছন্দ হয় ওনাদের। কিন্তু বুদ্ধিভিত্তিক প্রশ্নের জবাবে প্রিমা বেশ ভালো পারফরমেন্স দেখায়। এডুকেশনাল যোগ্যতার দিক দিয়ে পিছিয়ে থাকলেও দক্ষতায় বেশ এগিয়ে প্রিমা। আরশিয়ান তার কেবিনে বসে পুরো ইন্টারভিউয়ের বিষয়টা তদারকি করছিল। প্রিমার বেরিয়ে যেতেই আরশিয়ান অফিসের টেলিফোনে কল করে বলল, ইন্টারভিউ এখানে সমাপ্ত ঘোষণা করুন। আমরা আমাদের ডিজায়ারেবল ক্যান্ডিডেট পেয়ে গেছি। আগামী 10 মিনিটের মধ্যে সকলকে মিটিং রুমে উপস্থিত থাকতে বলুন। ইটস আর্জেন্ট। ম্যানেজার থতমত খেয়ে ফোন রাখলেন। অফিসের নতুন সবটা বেশ প্যারাদায়ক। এতদিন আরামে আয়েসে দিন কাটালেও আরশিয়ানের আসার পর ওনারা পড়েছেন বিপাকে। ঈদের পর বিশাল একটা পার্টিতে আরশিয়ানকে কোম্পানির সিইও ঘোষণা করা হয়। প্রথমে ভেবেছিল প্রাপ্তবয়স্ক হলেও নতুন মানুষ কতটাই আর বুঝবে। এখন দেখা যাচ্ছে তাদের অভিজ্ঞতাকে সমানে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে এই ছেলে। মিটিং রুমে সকল এমপ্লয়ের উপস্থিত হতেই আরশিয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলল, সরি গাইজ, আচমকা কাজের মধ্যে রেখে আপনাদের মনোযোগ ক্ষুণ্ণ করার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। তবে আপনাদের কিছু বিষয় জানাতে এখানে সমবেত করা হয়েছে। কথাগুলো শেষ করে ডেস্কের উপরে থাকা পানির বোতল থেকে অল্প একটু পানি খেলো আরশিয়ান। মেয়েরা মুগ্ধ দৃষ্টিতে দৃশ্যটুকু অবলোকন করলো। সেদিকে তোয়াক্কা না করে আরশিয়ান বলতে শুরু করলো, অফিসের রুলসে আমি বেশ কিছু পরিবর্তন এনেছি। আমাদের ড্রেস কোড পরিবর্তন করা হবে। মেয়েদের ক্ষেত্রে ফর্মাল স্যুট পাল্টে
সামঞ্জস্যতা বজায় রাখতে ল্যাভেন্ডার কালার শাড়ি হবে ফাইনাল ড্রেস কোড। অফিস আওয়ারের 8 ঘন্টা পূর্বে প্রত্যেককে উপস্থিত হতে হবে। এটা কর্মক্ষেত্র, সুতরাং সর্বত্র পিন ড্রপ সাইলেন্ট বজায় থাকবে। প্রয়োজনে নিচু স্বরে বাক্য আদান প্রদান করার অনুমতি আছে, তবে অহেতুক কথা বললে, গসিপ করলে, কাজে গাফিলতি করলে সাথে সাথে চাকরি খাওয়াতে হবে। রুলস আর রুলস ফলো না করলে রিজাইন লেটার জমা দিয়ে অফিস ত্যাগ করবেন। আমরা কোনো অধম প্রাণীকে এমপ্লয়ি হিসেবে রাখতে চাই না। ধন্যবাদ। আরশিয়ান যতটা শান্ত ঠিক তার দ্বিগুণ কঠোর। এই বিষয়টা খুব ভালো মতো বুঝলো উপস্থিত সবাই। শান্ত স্বরে বলা ক্ষীণ কথাগুলো শুনে সকলের ঘাম ছুটে গিয়েছে রীতিমতো। ম্যানেজার সাহেব তার বারন্ত ভুঁড়িতে হাত রেখে আফসোসের সুরে বিড়বিড়িয়ে বললেন, সরি মাই লাভ, এবার তোমার ভ্যানিশ হওয়ার সময় এসেছে। জাদ্রেল বসের করা নজরদারি থেকে তোমাকে বাঁচাতে পারলাম না, মাফ করে দিও এই অপরাধ বান্দাকে। রিটায়ার্ডের পর পুনরায় দেখা হবে, কেমন? ওনার পাশে বসা একজন জুনিয়র এমপ্লয়ি ভুলবশত কথাগুলো শুনে ফেলে। হাসি আটকাতে বেচারা মুখে হাত দিয়ে বসে থাকে। ম্যানেজার সাহেব বিষয়টা বুঝতে পেরে জ্বলন্ত চোখে তাকালে বেচারা ফিক করে হেসে দেয়। মিটিং সেখানেই সমাপ্ত হয়। সকলে ব্যস্ত হয়ে পড়ে যে যার কাজে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। প্রিমা ব্যালকনিতে বসে অমাবস্যার সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। আকস্মিক তার ফোনটা শব্দ করে বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে স্ক্রিনে একটা মেসেজ জলজল করছে, যাতে লেখা, কংগ্রেচুলেশনস মিস অধরা ইসলাম প্রিমা। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আপনাকে স্বাগতম। আপনাকে একটি কনফার্মেশন লেটার মেইল করা হয়েছে। কাইন্ডলি চেক করে আপনার কাঙ্ক্ষিত উত্তর জানাবেন। ধন্যবাদ। আচমকা অপ্রত্যাশিত কিছু পাওয়া প্রিমার অধর কোণে হাসির রেখা ফুটে উঠল। চোখের সামনে ভেসে উঠল ফরমাল সুটে আবৃত এক সুদর্শন পুরুষের দুর্ধর্ষ চাহনি। হুট করে এমনটা কেন হলো? প্রিমা মাথা ঝাঁকালো। আনন্দের খবরটা দিতে ছুটে গেল ফারজানার কাছে। চৌধুরী বাড়ির গার্ডেন এরিয়ায় বিশাল আয়োজন চলছে। বহুদিন পর দেশে ফেরাতে তারজিয়ানের রাতে সে বাসায় ফিরবে না। তারও ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার আছে। সকলেই গোল করে নিজ নিজ আসনে বসেছে। আড্ডার মাঝে তৌকির চৌধুরী আচমকা আহ্লাদি স্বরে বললেন, তাজ দাদু ভাই, তোমাদের বিয়ের অনুষ্ঠান কবে করবে? তারজিয়ান নাক মুখ কুচকে শুধায়, বিয়ে তো হয়েই গিয়েছে, আবার কিসের অনুষ্ঠান? তোমার গোস্ত পোলাও খেতে মন চাইলে বলো, বেস্ট রেস্টুরেন্ট থেকে অর্ডার করে বানিয়ে দিচ্ছি। অহেতুক আমাকে বলির পাঠা বানাতে চাইছো কেন? তারজিয়ানের জবাবে তৌকির চৌধুরী মুখটা থমথমে হয়ে গেল। তাজওয়ার চৌধুরী ছেলেকে ধমকে বললেন, আত্মীয় স্বজনদের জানাতে হবে না? সমাজে আমাদের একটা মান সম্মান আছে, সেটা রক্ষা করতে হবে না? চৌধুরী বাড়ির ছেলেরা লুকিয়ে বিয়ে করে না কখনো। সকলকে জানিয়ে দাওয়াত দিয়ে অতঃপর যে কোনো অনুষ্ঠান করা হয়। তুমি সামাজিকতার কি বোঝো? তারজিয়ান ফোনটা হাতে নিয়ে কিছু একটা করে তাজওয়ার চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আমিও সব নষ্ট সমাজের বাড়িতে ইচ্ছেকে প্রাধান্য দিই না। তোমাদের আনুষ্ঠানিকতা করার ইচ্ছে থাকলে করো, কিন্তু আমি বা মেহু কেউ উপস্থিত থাকতে পারবো না। বহু সাধনার বউ আমার। ওসব জেলাস লোকজনের ফালতু হিংসে আর বদনজরের কারণে নিজের মধ্যে ঝামেলা পাকাতে ইচ্ছুক নই আমি। তারজিয়ানের কথায় মেহেরিমার মুখটা ছোট হয়ে আসলো। তার কত শখ ছিল টুকটুকে বউ সাজার, অথচ এই খাটাস লোকটার জন্য কিছুই পূর্ণ হবে না। খাওয়া দাওয়া শেষে আড্ডা চলল বেশ কিছু সময়। বড়রা ছোটদের স্পেস দিয়ে উঠে চলে যায়। রাতভর আড্ডা দেয় তারজিয়ান এবং তার বন্ধুরা। আচমকা তারজিয়ানের এক বন্ধু হাসতে হাসতে শুধায়, চাচা কবে হচ্ছি ব্রাদার? তারজিয়ান একটা বিশ্রী গালি দিয়ে মুখ বাঁকিয়ে বলল, এক্সাম শুরু হলো না, কোশ্চেন পেপার পেলাম না, অথচ জিজ্ঞাইতেছে A+ রেজাল্ট আসবে কিনা। দূর হ হালার পুত। আমাবস্যার নিস্তব্ধ রজনী। ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে নিকশিত আধারে আচ্ছন্ন রজনীর দিকে চেয়ে আছে ফারজানা। মস্তিষ্ক ভর্তি চিন্তা এবং বুক ভরা বিষণ্ণতা নিয়ে আচমকা হেসে ফেলল সে। হাসির দমকে রমণীর ন্যায় টানা টানা আক্ষিদয়ে জমল বিষাদের অশ্রু। অতীতের ভুলগুলো স্মরণে আসতেই দু হাতে নিজেকে জড়িয়ে ধরে বিড়বিড়িয়ে বলল, আমার ভালোবাসাই ছিল নিজস্বতার মোড়ক, অথচ সে চেয়েছিল তার প্রার্থনের পরিপূরক। নতুনত্ব যেখানে পরিহার্য, বিচ্ছেদ সেখানে অনিবার্য। জন্মলগ্ন থেকেই ফারজানা জেনে এসেছে এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। এতিম ফারজানা বড় হয়েছে সুহৃৎকুঞ্জ নামক এক এতিমখানায়।
যার মালিকানায় ছিলেন প্রিমার মা মিসেস আদ্রিতা ইসলাম প্রমি। শান্ত স্বভাবের নজর কাড়া সুন্দরী ফারজানার প্রতি ভদ্রমহিলার আলাদা একটা সফট কর্নার ছিল। পড়াশোনার প্রতি তীব্র ঝোঁক থাকায় ফারজানা তার পঞ্চম জন্মদিনের উপহার হিসেবে মিসেস আদ্রিতার কাছে পড়ালেখা করতে চাওয়ার আবদার রাখে। ভদ্রমহিলা কি ভেবে যেন নিষেধাজ্ঞা জারি করেছিলেন, তবে এই সিদ্ধান্ত ফারজানার জীবনে কাল হয়ে দাঁড়ায়। এসএসসি দেওয়ার পর ফারজানাকে ভর্তি করানো হয় একটা বেসরকারি প্রতিষ্ঠানে। বলা বাহুল্য সেটা ছিল কলেজ এবং ভার্সিটি। মর্নিং শিফটে কলেজ হতো এবং দুপুর শিফটে ছিল ভার্সিটি। তাদের এলাকার এমপির বদরাগী ছোট ছেলে তুর্জয় শাকিল চৌধুরীও পড়তো সেই একই ভার্সিটিতে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল সে। কলেজের প্রথম দিন তার বজ্রকণ্ঠের ভাষণ, আত্মবিশ্বাস স্বর এবং বলিষ্ঠ গঠন ফারজানার কিশোরী মনে মুগ্ধতা ছড়ায়। নিঃসন্দেহে সেটা কেবল ইনফ্যাচুয়েশন ছিল, তবে সময়ের পরিবর্তনের সাথে তা ভালোবাসায় রূপ নেয়। কলেজটিতে ছিল সক্রিয় রাজনৈতিক সংগঠন। আকস্মিক একদিন ভার্সিটিতে মারামারি শুরু হলে বেচারি ফারজানা দ্বন্দ্বের মাঝে আটকে পড়ে। পুরো ভার্সিটির পরিস্থিতি তখন উথাল। বেচারি ভীতু ফারজানা ওয়াশরুমের ভেতর লুকিয়েছিল। ঝামেলা বাঁধার সময় পালিয়ে যাওয়ার সুযোগ মেলেনি। আশেপাশে তীব্র ভাঙচুরের শব্দে মুখ চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করছিল সে। ভীত সন্ত্রস্ত ফারজানা আরও ভীত হয়ে উঠে ধোঁয়ার কুণ্ডলি দেখে। বাধ্য হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে করিডোর ধরে সাবধানে ভার্সিটি থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। আকস্মিক দোতলায় পৌঁছাতেই তার পিলে চমকে ওঠে। ভার্সিটির জনপ্রিয় মুখ এবং সবার অতীব পছন্দের ভাই তুর্জয় শাকিল গুলিবদ্ধ অবস্থায় পিলারে হেলান দিয়ে লাগাতার কাউকে কল দিয়ে যাচ্ছে। রক্তক্ষরণের মাত্রাটা নেহাত কম নয়। যে কোনো সময় ভারিক্কি দেহটা ছেড়ে লুটিয়ে পড়ল বলে ফারজানা উপায়ন্তর না দেখে দ্রুত তার কাছে গিয়ে বলে, আপনি এখানে কেন? যে কোনো সময় যে কেউ এসে পড়বে। বিরোধী দলের কেউ আসলে ইজিলি আপনাকে টার্গেট করবে। আপনি এই অবস্থায় মারামারি করবেন কিভাবে? তুর্জয় দাঁতে দাঁত চেপে মাথা মোটা ফারজানার দিকে রক্তিম দৃষ্টিতে তাকিয়েছিল। বেচারি ফারজানা গুটিয়ে গিয়ে মিনমিন স্বরে বলেছিল, আমি তো শুধু আপনার জন্য চিন্তা থেকে এমন কথা বলছি। সরি, ভুল হয়ে গেছে। কথা বলে প্রস্থান করতে নিলে আচমকা ব্যথাতুর সুরে রাগ ঢেলে হুমকির স্বরে তুর্জয় বলে ওঠে, ফাজিল মেয়ে, চুপচাপ এদিকে এসে আমাকে উঠতে সাহায্য করো, তা না হলে এক্ষুনি তোমার খুলি উড়িয়ে দেব। ফারজানা শুকনো ঢোক গিলে পেছনে ফিরে বলে, আপনার ভার নেওয়া আমার পক্ষে অসম্ভব। তাছাড়া আপনি যে কোনো সময় জ্ঞান হারাবেন বলে মনে হচ্ছে। আমি কিভাবে আপনার ভারী কি ওজন বহন করব? ওরকম পরিস্থিতিতে ফারজানার বোকামি কথাবার্তায় তুর্জয় হেসে ফেলে। কোনো মতে নিজেকে সামলে গম্ভীর স্বরে বলে, তুমি জাস্ট আমাকে সাপোর্ট দিয়ে নিচের ইমার্জেন্সি এক্সিট পর্যন্ত নিয়ে যাবে। ওখানে আমার লোকজন আছে, তারা নিচের পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত, বিধায় উপরে এসে আমাকে নিয়ে যেতে পারছে না। আমরা কোনোভাবে নিচ পর্যন্ত পৌঁছাতে পারলে তারা সেফলি আমাদের বের করে দিবে। ফারজানা কি ভেবে যেন রাজি হয়ে যায়। প্রথমবার কোনো পুরুষের সান্নিধ্যে এসে বারংবার লজ্জায় মূর্ছা যাচ্ছিল, তবে পরিস্থিতি মাথায় রেখে সে তার দায়িত্ব পালন করে। সৌভাগ্যকর্মে তারা দুজন নিরাপদভাবে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়। সেই ঘটনার পর ফারজানা তুর্যের নজরে পড়ে যায়। সময় পরিবর্তনের সাথে সাথে তাদের দেখাশোনা হয় এবং কথাবার্তা এগোতে থাকে। তুর্জয় হুট করে একদিন প্রেমের প্রস্তাব দিলে মেয়েটা সংকোচে পড়ে তা নাকচ করে দেয়। তুর্জয় জোর করেনি, বরং দ্বিগুণভাবে নিজের অধিকার বিস্তার করতে শুরু করে। পুরো ক্যাম্পাস ফারজানাকে তুর্যের জান হিসেবেই জানত। টিচারদের এক্সট্রা কেয়ার, সিনিয়রদের থেকে সম্মান এবং জুনিয়রদের থেকে ভালোবাসা পাওয়ায় ফারজানা কিছুটা নরম হয়। বাহ্যিক পরিস্থিতি তার কাঙ্গাল মনটাকে জব্দ করে ফেলে। ফারজানার কিশোরী মনে আকস্মিক প্রেমের দমকা হাওয়া লাগে। সিনিয়র বড় ভাইয়ের মিষ্টি কথার ফাঁদে পা দিয়ে সহজ সরল মেয়েটা তলিয়ে যায় প্রণয়ের গভীরে।
ভীতু মেয়েটা কিভাবে যেন জমে যায় তীব্র ভালোবাসায়। দীর্ঘ 1.5 বছরের প্রেমে কত শত সুন্দর মুহূর্ত কাটিয়েছে একসাথে, তার ইয়াত্তা নেই। বদমেজাজি খিটখিটে মারকুটে ছেলেটা তার সান্নিধ্যে আসলে কেমন যেন শান্ত হয়ে যেত। মারামারিতে পিএইচডি প্রাপ্ত ছেলেটা তাকে রাস্তা পার করিয়ে দেওয়ার সময় ভীষণ যত্ন করে আলতো স্পর্শে তার হাতটা আগলে নিত। শত ব্যস্ততার মাঝে 3 বেলা ফোন করে খোঁজ নেওয়া নিত্যদিনের ঘটনা ছিল। গমরা মুখ ছেলেটার সাথে ফোনে সর্বোচ্চ কথা হয়েছিল 9 মিনিট, কারণ ফারজানা সেদিন তীব্র জ্বরে ভুগছিল। অবস্থা বেগতিক হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তা জানতে পেরে তুর্জয় সকলের চোখ ফাঁকি দিয়ে শেষ রাতে হসপিটালে আসে দূর থেকে সেফ এক নজর ফারজানাকে দেখতে। ফারজানা অর্ধ অচেতন অবস্থায় দেখেছিল তুর্যের চিন্তিত মুখশ্রী। সেই যত্নের মোহনায় ডুবে নিজেকে পুরোপুরি হারিয়েছিল ফারজানা। বিবাহীভূত সম্পর্ক হওয়া সত্ত্বেও লুকিয়েছিল নিজের মূল্যবান সম্পদ। অন্ধ বিশ্বাসে বশীভূত হয়ে বিবেক হারিয়ে আবেগে ভেসে অতিক্রম করেছিল সমস্ত সীমানা। তীব্র প্রেম আকস্মিক বিচ্ছেদ রূপ নেয়। 18 বছর বয়সে অপহৃত হলো, এতিমখানা থেকে বের করে দেওয়া হয়। এই প্রসঙ্গটা তুর্জয়কে জানালে প্রতিউত্তরে সে জানায়, বয়স 18 হলেই তোমাকে আমার ঘরণী করে নিয়ে যাব ফারজানা। এই সামান্য এক মিথ্যার প্রতিশ্রুতিতে বোকা ফারজানার হৃদয়ে তুমুল ভালো লাগার আনন্দিত হয়েছিল। সময় পরিবর্তনের সাথে সাথে এসএসসির পরীক্ষার সময়কাল কাছাকাছি আসে। দূরত্ব বাড়তে থাকে তুর্জয় এবং ফারজানার। পরীক্ষার মাঝখানে পড়ে ফারজানার 18তম জন্মদিন। এতিমখানার কর্তৃপক্ষ তাকে বিষয়টা অবগত করতেই ফারজানা পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সময় চায়। মালকিনের কাছের মানুষ হওয়ায় কর্তৃপক্ষ কিছুটা সদয় হন। এর মাঝে ফারজানা তুর্জয়ের সাথে যোগাযোগের আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়। শেষ পরীক্ষার দিন হল থেকে বেরিয়ে ভার্সিটিতে গেলেই দেখা মিলল বন্ধুদের সাথে আড্ডারত তুর্জয়ের। চোখ ভর্তি পানি নিয়ে তার সন্নিকটে এগিয়ে যেতেই তুর্জয় উঠে দাঁড়িয়ে তাকে ফাঁকা ক্লাসরুমে টেনে আনে। বিরক্ত ভরা কণ্ঠে শুধায়, আমি ইগনোর করার পরেও আমাকে এভাবে স্টক করছো কেন ফারজানা? ফারজানা কন্দরন্ত স্বরে শুধায়, আপনি আমাকে ইগনোর করছেন কেন? ভালোবাসা ফুরিয়ে গেছে? ফারজানার মুখের দিকে তাকিয়ে তুর্জয় একটা দীর্ঘশ্বাস ফেলে। ফারজানার চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি ফারজানা। তুমি আমার ইনফ্যাচুয়েশন ছিলে। নিজের খোরাক মেটাতে আমি তোমাকে জাস্ট ইউজ করেছি। ফারজানার মাথায় যেন বাজ পড়ে, পদতলের জমিন যেন সরে যায়। কোনো মতে কাপা কণ্ঠে বলে, অতীত? কিসের অতীত? তুর্জয় কাঁপতে থাকা ফারজানাকে চেয়ারে বসিয়ে নিচে হাঁটু গেড়ে বসে ওর হাত দুটো মুঠোয় পুরে অপরাধী গলায় বলে, আমার 7 বছরের একটা সম্পর্ক ছিল। রাজনীতি, জুয়া এবং নেশার ঘরে ডুবে যাওয়ায় আমার ব্রেকআপ হয়ে যায়। মেয়েটাকে আমি সত্যি ভালোবাসতাম বিধায় ওর ছেড়ে যাওয়াটা মেনে নিতে পারিনি। নিজেকে সংশোধন করতে রিহ্যাবে যাই। পুরোপুরি নেশার ঝোঁক কাটিয়ে উঠে পুনরায় তাকে পাওয়ার চেষ্টা করি, কিন্তু সে অসম্মতি জানায়। জাস্ট ইনফ্যাচুয়েশন থেকে এবং ওকে জেলাস করতে আমি তোমার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি। কিছুটা সময় নিয়ে পুনরায় তুর্জয় বলে ওঠে, হয়তো আমি তোমাকে বিয়ে করতাম, তবে এখন সেটা সম্ভব নয়। আমার প্রথম প্রেম ফিরে এসেছে, ওকে ফিরিয়ে দেওয়ার সামর্থ্য আমার নেই। তুমি নিঃসন্দেহে ভালো মেয়ে ফারজানা। তোমার যতটুকু ক্ষতি করেছি আমি তার সবটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। তুমি কেবল আমার দাবি ছেড়ে দাও। আমি শত চেষ্টা করলেও তোমার হতে পারবো না। ফারজানা স্বস্তির দৃষ্টি নিক্ষেপ করে আক্ষেপ ঢেলে শুধায়, কি এমন কমতি ছিল আমার মাঝে যার জন্য আমি কেবল আপনার ইনফিউশন রয়ে গেলাম? কি এমন যোগ্যতা আছে সেই মেয়ের যার জন্য সে আপনার ভালোবাসা হয়ে গেল? তুর্জয় কেন যেন উত্তর দিতে পারেনি। ফারজানা মূর্তির ন্যায় কিছুক্ষণ বসে থেকে আকস্মিক শুধায়, ভার্সিটিতে আরও কত মেয়ে ছিল, ওদের প্রতি ইনফিউশন জন্মায়নি কেন আপনার? আমাকে ভোগ করা সহজ, ইজিলি ইগনোর করা যায়। আমার হয়ে প্রতিবাদ করার কেউ নেই, মাথার উপর অভিভাবকের হাত নেই, এজন্যই বুঝি আমাকে টার্গেট করেছেন।
দুর্জয় শোনে ফারজানার আর্তনাদ। যে মেয়ে কোনোদিন চোখ তুলে কথা বলেনি সেই মেয়ের কণ্ঠে স্পষ্ট প্রতিবাদ শুনে দুর্জয় ফাঁকা ঝোঁক গিলে। তাকে সামলাতে চাইলে ফারজানা সরিয়ে দেয়, দুর্বল কণ্ঠে বলে, মরে গেছে আমার দুর্জয়। মনের কবরে দাফন করে দিয়েছি সমস্ত ভালোবাসা। খোদার কাছে প্রার্থনা করেন এই এতিমের রুহের হায় যেন আপনার না লাগে। দোয়া করি ভীষণ সুখী হন আপনি। ফারজানার বুক ফাটা আর্তনাদে দুর্জয় আটকে ওঠে। ফারজানা বেরিয়ে আসতে চাইলেও দুর্জয় তাকে বাধা দেয়। দুজনের মাঝে শুরু হয় তুমুল ধস্তাধস্তি। আচমকা ফারজানা ওর বুকে মাথা রেখে তীব্র শব্দে কেঁদে ওঠে। দুর্জয় ভোরকে গিয়ে ওকে থামাতে চাইলে আকস্মিক ফারজানা নিজেই থেমে যায়, ঢলে পড়ে প্রিয়তমের বুকে। নাক মুখ থেকে ছিটকে বেরিয়ে আসা রক্তের স্রোতে ভেসে যায় দুর্জয়ের ধূসর বর্ণের শার্ট। ভীত দুর্জয় দ্রুত ফারজানাকে নিয়ে হসপিটালে ছুটে যায়। দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ফারজানার হার্টে ছোট্ট একটা ছিদ্র আছে। দুর্বল হার্টের রোগী সে। অতিরিক্ত দুশ্চিন্তা সহ্য করতে না পেরে এমনটা হয়েছে। দুর্জয় পেরেশানিতে পড়ে যায়। ফারজানার জ্ঞান ফিরলে তার কাছে গিয়ে নরম গলায় বলে, তোমার পরিস্থিতি সম্পর্কে এতিমখানায় ইনফর্ম করতে হবে। ইনচার্জের নাম্বারটা দাও। ফারজানা নির্বাক গলায় বলল, 18 বছর পূর্ণ হয়েছে আমার। আমি আর এতিমখানার দায়িত্বে নেই। আমার অভিভাবক আমি নিয়ে যাই। দুর্জয়ের গ্লানি বোধ তরতরিয়ে বাড়ল। কোনো প্রতিউত্তর না দিয়ে সোজা কেবিন থেকে বেরিয়ে গেল। ভাবশলীন ফারজানা নিশ্চুপ পড়ে রইল সেখানে। ভাবতে লাগলো পরবর্তীতে তার অবস্থান কথাই হবে। রাস্তায় নিশ্চয়ই। কথাটা ভেবে শব্দ করে হেসে ফেলল সে। সন্ধ্যার দিকে বিধ্বস্ত দুর্জয় পুনরায় ফিরে আসলো। হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে সোজা সাপটা ফারজানাকে নিয়ে গেল একটা ম্যাসে। হাতে কালো রঙের একটা চাবি এবং একটা ক্রেডিট কার্ড ধরিয়ে দিয়ে বলল, আমি তোমার প্রতি যে অন্যায় করেছি তার ক্ষমা হয় না। তবে তুমি প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমি তোমার দায়িত্ব নিচ্ছি। তোমার যাবতীয় প্রয়োজনে আমাকে পাশা পাবে। শুধু একটা কথাই বলতে চাই, আমার জন্য কোনো আক্ষেপ পুষে রেখো না। আমার অন্যায়টা গুরুতর, কিন্তু আমি চাই না তুমি আমায় ঘৃণা করো। তোমার চোখ দুটোতে নিজের জন্য সীমাহীন সম্মান দেখে এসেছি এতকাল। সেই দৃষ্টিতে ঘৃণাটা বোধ হয় সহ্য হবে না। ফারজানা তখনও নির্বাক। দুর্জয় তার চোখের দিকে তাকিয়ে অপরাধী কণ্ঠে বলল, আমাদের পথ চলা এই পর্যন্তই ছিল। প্রতি মাসে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আমি তোমার অ্যাকাউন্টে জমা করে দেব। কোনো প্রয়োজন হলে আমার অ্যাসিস্ট্যান্ট সৌরভকে জানাবে, সে দেখবে ব্যাপারটা। আর কিছু বলতে চাও? দুর্বল ফারজানা শরীরের ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হয়। খানিকটা সরে গিয়ে ম্যাচে বন্ধ দরজার পিঠে ঠেকিয়ে কাঠটার দিকে একবার তাকায়। দুর্জয়ের চোখে চোখ রেখে শান্ত স্বরে শুধায়, আপনার তরে লুটিয়ে দেওয়া সতীত্বের মজুরি দিলেন বুঝি? ধারালো কথাটা দুর্জয়ের বুকে গিয়ে বিধে। কণ্ঠে জোর এনে বলে, কি সব বলছো ফারজানা? আমি দুর্জয়ের মুখ দিয়ে কথা বেরোয়নি আর। ফারজানা কন্দনত স্বরে বলেছিল, নিশ্চিন্তে সংসার জীবনে পদার্পণ করতে পারেন আপনি। আপনার সুখে নজর দেওয়ার ধৃষ্টতা আমি দেখাবো না। আমার দীর্ঘশ্বাস, আক্ষেপ, অভিশপ্ত অশ্রুকণা যদি আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করায়, তাহলে আমাকে মাফ করে দিয়েন। দুর্জয় আর কথা বাড়ায়নি, নিঃশব্দে প্রস্থান করেছিল। ফারজানা হাতের বস্তু দুটো মুঠো পাকে কিছুক্ষণ ধরে রেখে তীব্র গতিতে ছুঁড়ে ফেলেছিল অদূরে। অসুস্থ শরীর ভঙ্গুর হৃদয়ে নিয়ে ছুটে গিয়েছিল সে তার আশ্রয়ের কাছে। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে দূর আকাশের পানে আনমনে তাকিয়ে থাকতে দেখে ফারজানার কাঁধে হাত রাখে প্রিমা। পেছনে ফেরার পূর্বেই চোখ দুটো ঝটপট মুছে ফেলে স্বাভাবিক কণ্ঠে ফারজানা শুধায়, পড়াশোনা নেই তোর? সারাক্ষণ আমার পেছনে গুড়গুড় করিস কেন? প্রিমা বাচ্চাদের মতো পেছন থেকে ফারজানাকে জড়িয়ে ধরে বলল, তুমি তাকে এখনো ভালোবাসো বুবু? ফারজানা ফিক করে হেসে দিয়ে বলল, ভালোবাসা ভীষণ সুন্দর এবং স্নিগ্ধ এক অনুভূতি। একজন প্রতারক কখনো তা ডিজার্ভ করে না। তার দেওয়া আঘাত আমার সমস্ত নিখাত অনুভূতিকে নির্বিকার করে দিয়েছে। বাস্তবতার অতলে আবেগ ফুরিয়েছে, সেই সাথে ভালোবাসাও হারিয়েছে। প্রিমা নির্লিপ্ত স্বরে শুধায়, তুমি কি তাকে ঘৃণা করো বুবু? ফারজানা শীতল স্বরে স্মিত হেসে উত্তর দিল, আমরা যাদেরকে নিজের সর্বস্বটা বিসর্জন দিয়ে ভালোবাসি, তাদেরকে
আজন্ম ঘৃণা করতে পারি না। হৃদয়ের সমস্ত অনুভূতি নিংড়ে নিখাত ভালোবাসাটুকু যার পদতলে কোরবানি করে তার প্রতি ঘৃণা বোধটা না ঠিক জন্মায় না অধিক আঘাতে কিংবা তীব্র শোকে। আমরা কেবল ভালোবাসতে ভুলে যাই। প্রিমার বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। ফারজানার শরীরের কম্পন টের পেয়ে দ্রুত বলে উঠল, তোমায় অসুস্থ মনে হচ্ছে, খেয়ে মেডিসিন নিয়ে সোজা ঘুমাবে, ঠিক আছে? ফারজানা ভ্রু কুঁচকে শুধায়, মেডিসিন কেনার টাকা আসলো কোথা থেকে? প্রিমা ফারজানার হাত টেনে ধরে ঘরের দিকে নিয়ে যেতে যেতে বলল। ম্যানেজ করেছি সামহাউ। ফারজানা ভ্রু কুঁচকে বলল, তুই ধান নেওয়ার মতো মানুষ না। সত্যি করে বল, টাকা কোথা থেকে এনেছিস? টাকা ম্যানেজ করা এত সহজ হলে বাড়িওয়ালার ভাড়ার সময় মতো দিয়ে দিতিস। সত্যি করে বল প্রিমা, কি লুকাচ্ছিস? প্রিমা দীর্ঘশ্বাস ফেলে ফারজানাকে বলল, আমার উপর ভরসা থাকলে চুপ করে থাকো তো। অবিশ্বাস করলে কিছুই করার নেই, আমি উত্তর দেব না। ফারজানা থেমে গেল। ঘাটতারা মেয়েটা কোনো মতেই নিজের মুখ খুলবে না তা বেশ বুঝলো। শরীরটা সত্যি খারাপ লাগছে তার। সময়ের সাথে অস্থির ভাবটা বাড়ছে, যা প্যানিক অ্যাটাকের লক্ষণ। সময় নষ্ট না করে প্রিমা চটজলদি ফারজানাকে ভাত মেখে খাইয়ে দেয়। জরুরি মেডিসিনগুলো নিতেই ফারজানার কাঁপুনি শিথিল হয়। দুজনে পাশাপাশি শুয়ে পড়ে। প্রিমা কিছুক্ষণ পর ক্ষীণ স্বরে শুধায়, ঘুমিয়ে পড়েছো বুবু? ফারজানা ঘুম কাতুরে স্বরে বলে, না। কিছু বলবি? প্রিমা পাশ ফিরে বাচ্চাদের মতো ফারজানার একটা হাত দু হাতে জড়িয়ে ধরে বলল, বুবু শুনছো? চাকরিটা হয়ে গেছে আমার। ফারজানা ঝট করে চোখ মেলে তাকালো, অস্থির কণ্ঠে শুধালো, সত্যি? প্রিমা অশ্রু ভেজা চোখে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ফারজানা খোদার দরবারে শুকরিয়া জানালো। হুট করে কিছু মনে পড়তেই বলল, মনের সাথে দেখা করবি না? এত বড় একটা সংবাদ তাকে জানাবি না? কথাগুলো শুনে প্রিমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কণ্ঠনালীতে দলা পাকিয়ে থাকা কান্নাগুলো গিলে ফেলে কোনো মতে বলে, যাবো কাল সকালে। প্রাচীরের বাইরে থেকে এক পলক দেখে চলে আসবো। ফারজানা প্রিমাকে বুকে টেনে নিয়ে বলল, কাছে যাওয়ার চেষ্টা করিস না কেন? মা হয় তোর। মৃত্যুর পরেও কেউ অভিমান পুষে রাখে? প্রিমা জেদ ধরা কণ্ঠে বলল, উনি আমাকে সবসময় কম ভালোবেসেছে আপা। এই জন্যই তো দুঃসময় আমাদের একা ফেলে সহজেই আত্মহত্যার পথ বেছে নিতে পেরেছে। আমার অভিমান নেই, কেবল অভিযোগ আছে। কখনো উত্তর পাবো না বিধায় কবরের ধারে কাছেও যায়নি। খানিকটা থেমে আবারও ধরা কণ্ঠে প্রিমা বলল, আমার জীবনের সমস্ত সুখ কেড়ে নেওয়া এক ধ্বংসবতীর কবর আছে সেখানে। আমি চাইলেও ভেতরে ঢোকার সাহস কুলিয়ে উঠতে পারি না বুবু। অতীতের জঘন্য স্মৃতিগুলো তীব্র যন্ত্রণায় জর্জরিত করে ফেলে আমায়। আমি একটু সুখী হতে চাই। হাঁপিয়ে উঠেছি এই বিভৎস অতীতের তাণ্ডব লীলায়। ফারজানা প্রসঙ্গ ঘুরাতে বলে উঠল, যেটা ভালো বুঝিস। একটা গুরুত্বপূর্ণ কথা জানানোর ছিল তোকে। প্রিমা স্বাভাবিক কণ্ঠে বলে। ফারজানা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, আমাদের অফিসিয়াল ড্রেস কোড পরিবর্তন করা হয়েছে। ফর্মাল স্যুটের বদলে ল্যাভেন্ডার কালার শাড়ি সিলেক্ট করা হয়েছে। কালকে তো ছুটির দিন আছে, মার্কেটে যাবে? প্রিমা ভ্রু কুঁচকে ফেলল। বিরক্তিতে রেগে মেগে বলল, শেষমেশ শাড়ি যদি উষ্টা খাই, ধপাস করে পড়ে যাই, যদি অ্যাক্সিডেন্টালি শাড়ি ইন্নালিল্লাহ হয়ে যায়, তবে কে দায় নেবে? অফিসের স্টাফ জনে জনে সবাইকে করে তুলে বাড়ি দিয়ে আসবে নাকি? তোমার অফিসে ইনচার্জ বেটা দেখেছি বেশ লুচু। ফারজানা প্রিমার কথায় চাটি মেরে বলল, সবাই তোর মতো আচার খাওয়া পাবলিক নয়, বুঝলি? প্রিমা মুখ লুকিয়ে অন্য পাশে ফিরে শুলো। শাড়ি তার কাছে ঝামেলা ব্যথিত কিছুই না। মনে মনে নিজেকে সান্ত্বনা দিয়ে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। শুক্রবারের স্নিগ্ধ প্রভাত। ফজরের নামাজ পড়ে ব্যক্তিগত গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে আরশিয়ান। বহু বছর পর প্রিয়তমা স্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছে সে। তার পরনে রয়েছে সাদে রঙের একটা পাঞ্জাবি, বরাবরের মতো স্লিপ দুটো কোনোই পর্যন্ত ঘুটে রাখা, বা হাতের কবজিতে সিলভার কালারের একটা রোলেক্স ঘড়ি। তার শক্ত হাতের মুঠোয় রয়েছে এক গুচ্ছ স্নিগ্ধ চন্দ্রমল্লিকার বুকে। আরশিয়ান ধীর পায়ে এগিয়ে সমাধির কাছে পৌঁছালো। হাঁটু গেড়ে মাটিতে বসে কবরের উপর ফুলগুলো রাখলো। আলতো হাতে কবরের মাটি স্পর্শ করে নরম কণ্ঠে বলল, শুনছো রাধাচূড়া, তোমার বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমি এসেছি। এই নীরের প্রশস্ত বুকটা আজও তোমার অপেক্ষা অপেক্ষমান। জলদি এসে দখল করো তোমার রাজত্ব। তোমার মহারাজা তোমার তৃষ্ণায় প্রবলভাবে তৃষ্ণার্থ।
তার সকল অভাব পূরণের যথাযোগ্য কারণ হিসেবে ধরা দাও জলদি। পুরুষের সত্যিকারের ভালোবাসা কতটা মোহনীয় তা কেবল ভাগ্যবতী নারী জানে। কথিত আছে, শুদ্ধ পুরুষের সত্যিকারের ভালোবাসা যে নারী পেয়েছে সে পৃথিবীতে জান্নাত সম সুখ আহরণ করেছে। আশিয়ানের পাগলের প্রলাপ চলল ঘণ্টাখানেক। দীর্ঘ 9-8 বছর পর প্রিয়তমার স্ত্রীর সন্নিকটে এসে বেচারা যেন হুঁশ হারিয়েছে। সকাল 6:45 দীর্ঘ 40 মিনিট পথ পাড়ি দিয়ে অবশেষে কবরের লম্বা প্রাচীরের পাশ ঘেঁষে দাঁড়ায় প্রিমা। অশ্রুসিক্ত চোখে তাকায় অদূরে থাকা মমতাময়ী মায়ের কবরের দিকে। বুক চিরে আর্তনাদ বেরিয়ে আসতে চায়, তবে প্রিমা নির্লিপ্ত ভার বজায় রাখার চেষ্টা করে। তার মুখ ফুটে কথা বের হয়নি। রক্তিম চোখজোড়া কেবল একরাশ আক্ষেপ এবং অভিযোগ নিয়ে তাকিয়েছিল দেওয়াল ঘেরা সমাধির দিকে। আচমকা তার ধ্যান ভাঙে এবং দৃষ্টি যায় গোরস্থানের গেট দিয়ে টলতে টলতে বেরিয়ে আসা আরশিয়ানের পানে। নির্মল মুখশ্রী বড্ড বিধ্বস্ত দেখাচ্ছে। সিল্কি চুলগুলো এলোমেলো ভঙ্গিতে পড়ে আছে কপালে। লম্বা শরীরটা ভারসাম্যহীনভাবে এদিকে ওদিকে হেরে যাচ্ছে। গাড়ির কাছে আসতে নিলেও খানিকটা দূরে আচমকা বসে পড়ে আশিয়ান। প্রিমা দোটানায় মাঝে এগিয়ে যায় তার কাছে। আশিয়ানের পাশে দাঁড়িয়ে উৎসুক কণ্ঠে শুধায়, অসুস্থ বোধ করছেন? হসপিটালে নিয়ে যাব আপনাকে? আশিয়ানের দৃষ্টি ঘোলাটে কোনো মতে বলল, বাসে ইনফর্ম করো। এতটুকু বলতেই দম ফুরিয়ে এলো যেন তার। প্রিমা চট জলদি ওর সাইডে ব্যাগে থাকা পানির বোতলটা আশিয়ানের দিকে এগিয়ে দিল। আশিয়ান কাপা হাতে সেটা নিয়ে পুরোটা মাথায় ঢেলে দিল। আচমকা এহেন কাণ্ডে খানিকটা হকচকিতে উঠল প্রিমা। গলা খাকারি দিয়ে প্রশ্ন করল, আপনার বাসা কোথায়? আশিয়ান ধীর স্বরে সময় নিয়ে পুরো উত্তর জানালো। আবারও কিছুটা সময় নিয়ে পুনরায় ধীর স্বরে বলল, জাস্ট বাসেট ইনফর্ম করে দিন, কেউ এসে নিয়ে যাবে। প্রিমা একদিনে তাকিয়েছিল আশিয়ানের দিকে। তার পরনে সাদা পাঞ্জাবিটা ভিজে লেপ্টে গেছে শরীরের সাথে। ভেজা চুলগুলো বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে তামাটে বর্ণের সুশ্রী মুখশ্রীতে। প্রিমা বিড়বিড়িয়ে বলল, এসব পুরুষ লোক বাড়ি থেকে বের হয় কেন? এদের এক একটা লোক নারী মনে প্রেমের তীক্ষ্ণ তীর নিক্ষেপ করে সে খবর রাখে তারা। এদের মতো জাত্রেল পুরুষ লোকের বউয়েরা বাসায় আদৌ শান্তিতে থাকতে পারে তো? বর কিডন্যাপ হলো কি না সেই চিন্তায় বোধহয় বেচারিরা নাওয়া খাওয়াই ভুলে যায় সারাক্ষণ। আচমকা হুঁশ পড়ে প্রিমার। নিজেকে শাসিয়ে পরিস্থিতি সামলাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু কোনো প্রকার উপায়ন্তর না দেখে আশিয়ানের দিকে ঝুঁকে ধীর গলায় শুধায়, আপনার ফোন কোথায়? আশিয়ান ইশারায় গাড়ির দিকে তাক করলো। গাড়ির দরজা খুলতে গিয়ে দেখলো সেটা লক করা। প্রিমা চাবি চালে আশিয়ান গাড়ির চাকার সাথে হেলান দিয়ে শরীরের সম্পূর্ণ ভারটুকু ছেড়ে দিয়ে বলল, পকেট আছে বোধহয়। প্রিমা ঠোঁট গোল করে শ্বাস ছাড়লো। বাধ্য হয়ে আশিয়ানের পাঞ্জাবির পকেট হাতড়ে চাবিটা বের করলো, কিন্তু বিধিবিধান তৎক্ষণাৎ আচমকা কিছু লোক উপস্থিত হলো সেখানে। একটা মেয়েকে ওভাবে অপর এক পুরুষের উপর ঝুঁকে থাকতে দেখায় তারা রাগান্বিত স্বরে প্রশ্ন ছুড়ল, তোমরা কারা? এখানে কি করছো? প্রিমা থতমত খেয়ে ঝট করে পাশে সরতে গিয়ে আকস্মিক ধপাস করে আশিয়ানের পাশে বসে পড়ে। আশিয়ান কেবল ঢুলু ঢুলু দৃষ্টিতে তাকায় সবার দিকে। তার মস্তিষ্ক পরিস্থিতি বুঝলেও রিয়াক্ট করতে অক্ষম। প্রিমা পরিস্থিতি সামলাতে ফট করে বলল, আমরা কবর জিয়ারত করতে এসেছিলাম। হুট করেই উনি অসুস্থ হয়ে পড়ায় আমি ওনাকে টেনে গাড়িতে তোলার চেষ্টা করছিলাম। লোকগুলো সরু দৃষ্টিতে তাকালো প্রিমার দিকে। তার পরনে নীল রঙা গোলাকার জামা এবং মাথায় হিজাব দেখে ওনাদের দৃষ্টি খানিকটা নরম হয়ে এলো। লোক দুটো সাহায্যের জন্য এগিয়ে আসলে পাশে দাঁড়ানো মহিলাটা বলে উঠল, এক রত্তি মাইয়া হইয়া এমন বীর পুরুষরে সামলান যায়? স্বামী পাশাপাশি নিজেরও যত্ন নিস মেয়ে, শরীরে হাড্ডি ছাড়া আর কিছুই তো দেখছি না। এমন চললে স্বামীর সংসার পোলাপান সবই যাইবগা রসাতলে। বৃদ্ধার কথায় কান লাল হয়ে এলো প্রিমার। প্রতি উত্তরে কিছু বলার পূর্বেই লোকগুলো বলল, গাড়ির দরজাটা খুলেন, আপনার স্বামীর হুঁশ নেই। প্রিমা পুনরায় ভরকালো। এ কোন মুসিবতে পড়ল? কথা না বাড়িয়ে ঝটপট আশিয়ানের পকেট হাতড়ে চাবি বের করে আনলো। গাড়ির লক খুলে আশিয়ানকে ফ্রন্ট সিটে বসিয়ে নিজে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। শুকনো হেসে তাদের ধন্যবাদ বলে গাড়ির গ্লাসগুলো উঠিয়ে দিল। আশিয়ান সম্পূর্ণ জ্ঞানহীন।
গাড়ির ঝাঁকুনিতে হেলে দুলে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাধ্য হয়ে বুকে সাহস নিয়ে আশিয়ানের সিট বেল্টটা আটকে দেয় প্রিমা। সরে আসতেই বুক ভরে শ্বাস টানে বেচারি। আশিয়ানের ম্যানলি পারফিউমের স্ট্রং ফ্রেগনেন্সে তার দম বন্ধ হয়ে আসার জোগাড় হয়। সকল ভাবনাকে দূরে ঠেলে গাড়ি স্টার্ট দেয়। শখের বসে শেখা ড্রাইভিং এভাবে কাজে লেগে যাবে কে জানতো। চৌধুরী বাড়ির লোকজন রীতিমতো ছোটখাটো জটলা বাঁধিয়ে ফেলেছে আশিয়ানের রুমে। শক্তপোক্ত সুস্থ স্বাভাবিক ছেলেটা আকস্মিক অসুস্থ হয়ে বাড়ি ফিরেছে শুনে তাদের কলিজা কেঁপে উঠেছিল। বিছানার হেড বোর্ডে মাথা ঠেকিয়ে চোখ বুজে রেখেছে আশিয়ান। পাশে ডক্টর বসে তার ব্লাড স্যাম্পল কালেক্ট করছে। আফিয়া চৌধুরী আঁচলে মুখ ঢেকে কেঁদেই যাচ্ছেন। আশিয়ানের রুমে পুরো চৌধুরী বাড়ির লোকজন হাজির হয়েছে কেবল তুরাব এবং তারজিয়ান বাদে। তুরাব হসপিটালের ডিউটি করছে আর তারজিয়ান বেরিয়েছে তার কাজে। সকলে চিন্তিত চোখে পরখ করছে আশিয়ানকে। আশিয়ান তা দেখে দীর্ঘশ্বাস ফেলে। পেশারটা আকস্মিক এভাবে প্রতারণা করে বসবে সেটা বুঝেনি বেচারা। বাড়ির সকলের আচরণে সে রীতিমতো হতাশ। মানুষ অসুস্থ হতেই পারে, এত বছর পর দেশে ফিরেছে, আবহাওয়ার শ্যুট করতে সময় লাগবে। এরকম মরা কান্না জুড়ে দেওয়ার পেছনে এক্সাক্ট কোনো লজিক খুঁজে পেল না আশিয়ান। তার হতাশকে ডাবল করতে তস্ত পায়ে ঘরে ঢুকে তারজিয়ান বলল, সুন্দরী সিঙ্গেল মেয়ে দেখা মাত্রই তোমার ব্লাড প্রেশার এভাবে ফল করে গেল। শেষ পর্যন্ত কিনা দ্য গ্রেট আশিয়ান ঈশ্বর চৌধুরী জ্ঞান হারিয়ে একটা মেয়ের কোলে জোরে বাড়ি ফিরল। এ তো গাজা বেজ্জতি হে ইয়ার। এই বেটা নিমু খারাপ, প্রেশারকে এক্ষুনি শাসন করো ভাইয়া, না হলে ভবিষ্যতে তোমার মান সম্মানের ছিটে ফোটা অবশিষ্ট থাকবে না। তারজিয়ানের আকস্মিক বলা কথাটা শুনে উপস্থিত সকলে যেন বিষম খেল। দরজার পাশে দাঁড়িয়ে থাকা নির্লিপ্ত প্রিমা খানিকটা লজ্জা পেয়ে অন্য পাশে তাকালো। আশিয়ান দুর্বল দৃষ্টি ফেলে ক্ষীণ স্বরে বলল, আই সোয়ার তাজ, তুই এক্ষুনি ঘর ছেড়ে না বেরোলে ভবিষ্যতে বাবা ডাক শোনার অধিকার হারাবি। পরবর্তীতে হারবাল খেয়েও হারানোর সম্পদ ফিরে পাবি না। উপস্থিত সকলে এবার চোখ বড় বড় করে তাকালো। প্রিমাও হতভম্ব দৃষ্টি নিক্ষেপ করলো। শান্ত স্বভাবের অতি ভদ্র মানুষের এরূপ মুখের ভাষা হজম করতে কিছুটা কষ্ট হয় সকলের। তারজিয়ান ভ্রু কুঁচকে মুখটা গম্ভীর করে ঘর ছেড়ে বেরোতে বেরোতে বিড়বিড়িয়ে বলে, তোমার একমাত্র ইনোসেন্ট সম্পত্তির বিরুদ্ধে এরূপ ষড়যন্ত্র করার অপরাধের শাস্তিস্বরূপ উপরওয়ালা তোমাকে প্রতি বছর এক হালি বাচ্চার পিতা হওয়ার তৌফিক দান করুক। আমিন 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 আমিন। তারজিয়ানের বলা শেষ কথাটুকু সকলের কর্ণকুহরে পৌঁছায়। আশিয়ান দাঁতে দাঁত চেপে হুঙ্কার ছেড়ে বলে, তাজ। তারজিয়ান বেরিয়ে গিয়েছিল। আকস্মিক নিজের মায়ের হুঙ্কার শুনে পেছনে ফিরে আশিয়ানের কক্ষের খোলা দরজাটার দিকে তাকিয়ে বলে উঠল, ইয়া খোদা, তুমি একমাত্র সুষ্ঠু বিচারক। আমি সত্য কথা বলা মাত্রই তৎক্ষণাৎ অপরপক্ষের প্রেস্টিজ ব্যথায় টনটনিয়ে ওঠে। ইহা কি আমার দোষ? একদমই নয়। সুতরাং তুমি একটা সুষ্ঠু পথ দেখাও খোদা। হয় তাদের ব্রেইনে দুফোটা বুদ্ধি দাও, নয়তো আমার সেন্স অফ হিউমারের ছোটোখাটো একটা ক্র্যাশ ঘটিয়ে এটাকে ভ্যানিশ করে দাও। এই দোটানার যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না। আজ প্রিমার অফিসের প্রথম দিন। সকালের দুটো টিউশনি করিয়ে এখন অফিসের জন্য তৈরি হচ্ছে সে। শাড়ি তার জন্মের শত্রু, কিন্তু সে তো নিরুপায়। চাকরি বাঁচাতে হলে এই আপদটার সাথে বন্ধুত্ব করতেই হবে। আধ ঘন্টার প্রচেষ্টার পর অবশেষে শাড়িটা ঠিকঠাকভাবে পরতে সক্ষম হলো সে। পরিশেষে কয়েকটা দফা নির্ঘেয়ে চলাফেরা করার পর স্বস্তির শ্বাস ফেলল প্রিমা। তার সুশ্রী মুখশ্রীতে লেপ্টে আছে এক রাশ রাগ এবং বিরক্তি। ফারজানা তার উদ্ভট কর্মকাণ্ড দেখে সকাল থেকে হেসে যাচ্ছে। তার টিটকারিমূলক হাসি প্রিমা সইতে না পেরে রাগান্বিত স্বরে বলল, হাসি বন্ধ করে আমায় সেফটি পিন অ্যাডজাস্ট করতে হেল্প করো না বুবু। এই দুষ্টু পোশাক খুলে পড়লে আমার সম্মান নিলামে উঠবে, সে খেয়াল আছে তোমার? প্রিমার কথায় আরেক দফা শব্দ করে হেসে ফেলল ফারজানা। তার সাহায্যের জন্য এগিয়ে গিয়ে আহ্লাদি স্বরে বলে, লাড্ডুরে, তোকে ভীষণ ছোট দেখাচ্ছে। তোমাকে বিটকেলের চাচাতো বোন দেখাচ্ছে বুবু। ফারজানার হাসি হাসি মুখশ্রীতে নিমিষে কপট রাগ ভর করল। ভ্রু কুঁচকে গম্ভীর স্বরে বলল, বয়সে তোর 6 বছরের সিনিয়র হয়, সম্মান দিয়ে কথা বলবি প্রিমা। প্রিমা ভাবশীল ভঙ্গিতে বলল, তাতে কি, তুমি তো সিঙ্গেল।
না করতে পেরেছো একটা বিয়ে, আর না বানাতে পেরেছো আমায় খালামণি। সম্মান চাইতে শরম করে না তোমার? ফারজানা হতবিলম্ব হয়ে শুধালো। সম্মান পেতে হলে জামাই থাকা লাগে। প্রিমা ভাব নিয়ে বলল। অবশ্যই, সাথে 5 কিংবা 10 বাচ্চার জননী হওয়া লাগে। তুমি বলো, লাইফে এসব বিশিষ্ট অর্জন না থাকলে কাউকে সম্মান দেওয়া কি ঠিক? ফারজানা রেগে মেগে বিড়বিড়িয়ে বলে উঠল। বেটা বদ জামাই, কবরে যাওয়ার বয়স তরতরিয়ে বাড়ছে, অথচ তার দেখা নাই। একটা তুমি আর তোমার ছানাপোনাদের অভাবে জুনিয়রদের কাছে প্রতিনিয়ত অপমানিত হচ্ছে। এসো হে জামাই, জলদি এসে এই অসম্মানের হাত থেকে মরে বাঁচাও। খাল কেটে কুমির আনার আর্জি এত দ্রুত খোদা কবুল করে নিবে সেটা বোধহয় বেচারি ফারজানা বুঝেনি। দুজনে আরো কিছুক্ষণ খুনসুটি করে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। বাসার সামনে থেকে একটা সিএনজি নিয়ে তারা রওনা হলো গন্তব্যের দিকে। দুজনে গল্প করছিল মনের সুখে। আচমকা বিপরীত দিক থেকে আসা একটা প্রাইভেট কার সজোরে ধাক্কা মারে তাদের সিএনজিতে। তৎক্ষণাৎ সিএনজি উল্টে পড়ে পিচ ঢালা রাস্তায়। তারা দুজন কিছু বুঝে ওঠার আগেই তীব্র আঘাতে জর্জরিত হয়। অ্যাক্সিডেন্ট হওয়ায় মিনিট খানেকের মাথায় রাস্তার লোকজন জড়ো হয়ে কার ড্রাইভারের উপর চড়াও হয়। কালো কাচ আবৃত বুলেট প্রুফ গাড়িটা থেকে একজোড়া শিকারীর দৃষ্টি নিচুপভাবে কেবল পুরো পরিস্থিতি অবলোকন করছিল। আশেপাশের কোলাহলে তার কোনো ভাবাবেগ নেই। আগন্তুক শক্ত হাতে স্টারিং ধরে রেখে শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে সম্মুখে পড়ে থাকা সিএনজিটার দিকে। কিছুক্ষণের মাঝে লোকজন সম্মিলিত প্রচেষ্টায় ভেতর থেকে দুটো মেয়েকে বের করে আনে। একজন হুঁশে থাকলেও অন্যজন কিছুটা নেতিয়ে পড়েছে। ছোটখাটো উচ্চতার নিটল ফর্সা এবং গোলগাল চেহারার শাড়ি পরিহিতা এক মেয়ের কোলের উপর জ্ঞানহীন মেয়েটার মাথা ধরে রেখে পাগলের মতো আহাজারি করছে। অস্থির কণ্ঠ বলছে, লাড্ডু, এই লাড্ডু, উঠ না শোনা, কিচ্ছু হয়নি তো, চোখলে দেখ। ছেলেটার কানে অস্পষ্টভাবে আঘাত হানে সেই আর্তনাদের স্বর। আশেপাশে গুটি কয়েক লোকজন তামাশা দেখতে ব্যস্ত। কেউই বা ভিডিও ধারণ করছে, কজন মাস্তান গোছের লোকজন যা তা বলে গালি দিচ্ছে ড্রাইভারকে। অন্তমধ্যে ভেতরের মাঝে কিছু সুযোগ সান্ধী লোকজন সাহায্যের নামে এগিয়ে এসে কুলুষিত হাতে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করছে সেই কোমলমতি নারীর শরীর। দৃশ্যটা চোখে পড়তেই রাগে শক্ত হয়ে আসে সেই পুরুষের চোয়াল। সিটবেল্ট খুলে দূরে ছুঁড়ে ফেলে ঠান্ডা পানির বোতল হাতে বেরিয়ে আসে সেই আগন্তুক। কালো রঙের মার্সিডিজ গাড়িটা থেকে একজন সুদর্শন যুবককে বেরিয়ে আসতে দেখে সকলে খানিকটা থমকে যায়। চোখ ধাঁধানো সুন্দর এই পুরুষকে দেখা মাত্র কজন চিনে ফেলে তাকে। এই ব্যক্তি আর কেউই নয় বরং লন্ডনের বেস্ট হাইট সার্জন এবং সিঙ্গার শওকাতুল ইস্তিরাজ চৌধুরী। ঘটনার আকস্মিকতায় সকলে আরেক দফা চমকে যায়। ইস্তিরাজের ধীর পায়ে এগিয়ে যায় সেই আহত মানুষ দুটোর দিকে। অ্যাক্সিডেন্টে দুজনের মোটামুটি আঘাতপ্রাপ্ত, তবে মাথায় তীব্র আঘাত পাওয়ায় প্রিমা জ্ঞান হারিয়ে ফেলেছে। দুর্বল চিত্তে ফারজানা পুরো বিষয়টাতে মারাত্মক প্যানিক হয়ে গেছে। প্রিমাকে হসপিটালে নেওয়ার কথা তার মাথাতেই আসেনি। ইস্তিরাজ ফারজানার সন্নিকটে এসে হাঁটু গেড়ে বসে তার দিকে পানির বোতলটা এগিয়ে দেয়। ফারজানা ওকে গাড়ি থেকে বেরোতে দেখেছে। এসব বড় লোকদের ভাবসাব তার ঢের জানা আছে। তীব্র রাগে হুঁশ খুলেই ফারজানা বোতলের সবটুকু পানি ইস্তিরাজের মুখে ছুঁড়ে মেরে রাগান্বিত স্বরে বলে, আদিকে তো দেখাতে হবে না। বড়লোকের বিগড়ে যাওয়া পোলাপানের কর্মকাণ্ড সম্পর্কে সুস্পষ্ট ধারণা আছে আমার। আপনি চলে যান এখান থেকে, নয়তো আমার হাত উঠে যাবে। ইস্তিরাজের শান্ত মস্তিষ্ক ধপ করে গরম হয়ে গেল। এইটুকু একটা মেয়ে তার মতো একজন মানুষকে অপমান করছে, ব্যাপারটা হজম করতে পারল না। মেজাজ হারিয়ে শক্ত গলায় বলল, ডাফার কোথাকার, তুমি জানো আমি কে? ফারজানা অল্প বিস্তর চিনে লোকটাকে। কদিন আগে তার এক কলিগের ফোনে এই বদলোকের একটা
কনসার্টের ক্লিপ দেখেছে। পুরো দৃশ্যটা স্মরণে আসতেই ফারজানা রাগান্বিত স্বরে বলে, স্টেজে উঠে কিছুক্ষণ বাজারের মতো লাফালাফি করে পরক্ষণেই গরুর মতন হাম্বা হাম্বা করা পাবলিককে চেনার প্রয়োজন বোধ করছি না একদমই। ভয়ানক রাগটা এবার মস্তিষ্কে চেপে বসলো ইস্তিরাজের। কথা না বাড়িয়ে জ্ঞানশূন্য প্রিমাকে এক ঝটকায় কাঁধে তুলে নেয়। শক্ত করে ফারজানার হাত টেনে ধরে নিয়ে গেল গাড়ির কাছে। ফারজানা পুরো ব্যাপারটা বুঝে হাত ছাড়িয়ে নিতে গেলে ইস্তিরাজ আরও শক্ত করে চেপে ধরে। দুজনকে গাড়িতে বসিয়ে ছুটে যায় হাসপাতালের দিকে। মাথায় বেশ আঘাত লেগেছে প্রিমার। কেবিনের ভেতর তার চিকিৎসা চলছে। ফারজানা চিন্তিত মুখে বসে আছে ওয়েটিং রুমে। ড্রেসিং করানোর দৃশ্যটা দেখা তার পক্ষে পসিবল ছিল না বলেই বাহিরে বেরিয়ে এসেছে। তার অপেক্ষার অবসান ঘটিয়ে একজন নার্স এবং ইস্তিরাজ বেরিয়ে আসলো। ফারজানার ছুটে গিয়ে নার্সকে প্রশ্ন করলো, প্রিমা কেমন আছে? নার্স ভ্রু কুঁচকে বললেন, ওনার নাম প্রিমা, রিপোর্ট কার্ডের নামের জায়গায় তো লাড্ডু দেওয়া আছে। ফারজানা এবার অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো ইস্তিরাজের দিকে। গমগমে আওয়াজে বলল, বোধ বুদ্ধিহীন লোক কোথাকার। মানুষের নাম কখনো লাড্ডু হয়? ওটা কেন লিখিয়েছেন রিপোর্ট কার্ডে? ইস্তিরাজ হাতের ইশারায় নার্সকে চলে যেতে বলল। ফারজানার চোখে চোখ রেখে তার দিকে 2 পা এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে শুধায়, ওনাকে ভর্তি করানোর সময় আপনি হুঁশে ছিলেন? দায়িত্ব পালন করার সময় বাচ্চাদের মতো কেঁদে কুটে হার্টবিট বাড়িয়ে জ্ঞানশূন্য হয়ে বিলাপ করছিলেন বসে বসে। আমাকে অহেতুক দোষারোপ করে লাভ আছে? ফারজানা কথার পৃষ্ঠে আর কোনো কথা খুঁজে না পেয়ে চুপ করে গেল। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো, প্রিমা ঠিক আছে? আমি ভেতরে যেতে পারবো? ইস্তিরাজ মাথা নাড়িয়ে বলে, বেশি আঘাত পাননি, মাত্র 3টে শালাই মাথায় পড়েছে, দেখা করতে পারবেন। ফারজানার বুকটা কেঁপে ওঠে। মনি মারা যাওয়ার পর থেকে ছোট্ট প্রিমাকে বুকে আগলে মানুষ করছে সে। প্রিমা তার কাছে সন্তান তুল্য। সে হড়বড়িয়ে ছুটে যায় কেবিনের দিকে। ইস্তিরাজ এক পলক সেদিকে তাকিয়ে বলল, স্ট্রেঞ্জ, চার্ম কমে গেল নাকি আমার? পেঁচি সাইজের নাগা মরিচ আমার ইগনোর করছে, ব্যাপার কি? প্রিমা চোখ বন্ধ করে শুয়ে আছে। দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তাকে স্লাইন দেওয়া হয়েছে। মাথায় গোল করে সাদা ব্যান্ডেজ মরানো। ফারজানার বুকটা ভার হয়ে আসলো। চোখ ঝাঁপিয়ে অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। ফুপিয়ে উঠে বলল, আমার কলিজার টুকরা, দ্রুত সুস্থ হয়ে যা। আল্লাহ তোকে কেন এত কষ্ট দেয়? তোর সমস্ত কষ্ট আমার হোক, আমার সমস্ত সুখ তোর হোক। আল্লাহ তোর আয়ু বাড়িয়ে দিক। নিঃশব্দে কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে ইস্তিরাজ। হাতে তার 2টো অন টাইম কাপ কফি ভর্তি। পাশের টেবিলে সেগুলো রেখে গলা খাকারি দিল সে। ফারজানা পেছনে ফিরে রাগান্বিত স্বরে, চোখে উকুন পড়েছিল? মস্ত বড় একটা সিএনজি চোখে পড়েনি আপনার? আদৌ প্রাইভেট কার চালাতে জানেন নাকি? কোনো লোকাল বাসের হেল্পার আপনি? আপনার জন্য আমার বাচ্চাটা এত সাফার করছে। কথাগুলো বলে ফোপাতে ফোপাতে আবারও প্রিমার মাথায় হাত বুলিয়ে দেয় ফারজানা। ইস্তিরাজ থমকানো চোখে দেখে ফারজানার মমতাময়ী রূপ। তার কঠিন হৃদয়ের কথাও একটা ফাটল ধরে। আনমনে সে বলে ওঠে, কন্দনরত চোখে জ্বলে ওঠা ক্ষোভের স্ফুলিঙ্গ নারীর সৌন্দর্য সাংঘাতিক মাত্রায় বাড়িয়ে দেয়। ফারজানার বলা কথাগুলো প্রতি উত্তরে ইস্তিরাজ গম্ভীর কণ্ঠে বলে, আপনাদের সেনজি রং সাইড দিয়ে অতিরিক্ত ফোর্সে আসছিল। আমি যথাসম্ভব চেষ্টা করে হার্ট ব্রেক করেছিলাম, বিধে আপনাদের হাড্ডিগুটি এখনও সই সালামত আছে। দ্যাট ওয়াজ নট মাই ফল্ট। ফারজানা রেগে তেড়ে আসে ইস্তিরাজের দিকে। আঙ্গুল উঁচিয়ে রাগান্বিত স্বরে বলে, আপনার চোখ নষ্ট? আপনি কম দেখেন? আপনি মোটেও দক্ষ ড্রাইভার নয়। আঙ্গুল উঁচিয়ে কথা বলে ইস্তিরাজের মাথায় ধপ করে আগুন জ্বলে ওঠে। অদ্ভুত কারণে সে তার বিধ্বস্তি রাগটা প্রকাশ করতে পারছে না। চট করে ফারজানার হাতটা ধরে টেবিলের উপরে থাকা ট্রে থেকে ট্রিগার নিয়ে ফারজানার হাতের আঙ্গুলে প্রেস করে। মুহূর্তেই ব্যথাতুর শব্দ করে উঠে ফারজানা। সে হাতে সরিয়ে নিতে চাইলে ইস্তিরাজ আরো শক্ত করে চেপে ধরে রাখে। আঙ্গুলের ডগা থেকে 1 ফোঁটা রক্ত নিয়ে সেটা গ্লুকোজ মিটারে স্টেপে রেখে কিছু একটা পরীক্ষা করে। ফারজানার হতবিলম্ব
হয়ে চেয়ে থাকে তার দিকে। ইস্তিরাজ হাত দাঁতে দাঁত চেপে বলে, আমার চোখ একদম পারফেক্ট আছে। মানুষ কিংবা মুরগি দুটোই সঠিকভাবে পরখ করতে পারি। ড্রাইভিংয়ে দক্ষ না হলেও ডাক্তার হিসেবে বেশ দক্ষ আমি। এটা জাস্ট নমুনা ছিল, প্রমাণ চাইলে অবশ্যই জানাবেন। ফারজানা ভ্রু কুঁচকে প্রশ্ন করল, আপনি কি আমায় মুরগি বললেন? কসাই কোথাকার, কিসের প্রমাণ দেখাবেন আপনি? ইস্তিরাজ বাঁকা হেসে বলল, যাক, কিছু একটা অন্তত সঠিক বুঝলেন। ডাক্তারি পেশায় নিজের দক্ষতা প্রমাণ করতে ফ্রিতেও আপনার হার্ট সার্জারি করে দিতে আমার কোনো আপত্তি নেই। তবে কৃতজ্ঞতা স্বরূপ আপনি চাইলে আপনার হার্টটা ডোনেট করতে পারেন। ফারজানার সাহস নিমিষেই ফুরিয়ে গেল। মুখ দিয়ে কোনো প্রকার কথা বের হলো না। ইস্তিরাজ ক্রোস মিটারের রেজাল্ট পরোক্ষ করে বলে উঠল, গুড লাক, ডায়াবেটিস নেই। আপনি চাইলে মিষ্টি খেয়ে এই তেতো জিওপায় কিছুটা মিষ্টি তো আনতেই পারেন। ফারজানার দাঁতে দাঁত চেপে হজম করলো সেই অপমান। কিছুক্ষণের মাঝে প্রিমার জ্ঞান ফিরে আসতেই সে জানালো তার ডিসচার্জ চাই। ইস্তিরাজ বাধ্য হয়ে সমস্ত ফর্মালিটি পূরণ করে ডিসচার্জের ব্যবস্থা করলো। একটা প্রেসক্রিপশন প্রিমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, মেডিসিনগুলো টাইমলি নেবেন। গাফিলতি করলে সুস্থ হতে ব্যাপক সময় লাগবে। প্রিমা প্রেসক্রিপশনটা হাতে নিল। আকস্মিক তার চোখ আটকালো নামের দিকে। নাক মুখ ফুলিয়ে রেখে ফারজানার দিকে তাকাতেই বেচারি কাচুমাচু করে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে ফাঁকা ঢোক গেল। ইস্তিরাজ পুরো বিষয়টা অবলোকন করে ভেতরে ভেতরে বেশ মজা পেল। পরক্ষণে গলা খাকারি দিয়ে বিনিময়ে সরে, যেহেতু ভুলবশত একটা ভুল হয়ে গেছে, তাই গ্লানিবোধ মেটাতে আমি আপনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আপনাদের আপত্তি আছে? ফারজানা তৎক্ষণাৎ মানা করতে চাইলেও প্রিমার সম্মতি সূচক প্রতিউত্তর মানতে বাধ্য হলো। ইস্তিরাজ তাদের অফিসের নিচে ড্রপ করে দিয়ে চলে গেল। তারা মোটামুটি 10 মিনিট লেট। দুজনের বুকে এক রাশ ভয় চেপে চিন্তিত মুখে ভেতরে প্রবেশ করলো। তারা ভেতরে আসতেই রিসেপশনিস্ট ব্যস্ত কণ্ঠে সিওর রুমে যাওয়ার তাগাদা দিল। কাজ ঘেরা শীতাপ নিয়ন্ত্রিত কেবিনে বসে মনোযোগের সহিত ফাইলের ভুল ভ্রান্তি গুলো পর্যবেক্ষণ করছে আরশিয়ান। আচমকা দরজায় টোকা পড়লে ফাইলের দৃষ্টি রেখে গমগমে আওয়াজে বলে,